আয়নার সামনে দাঁড়িয়ে কেউ একজন খুব উৎসাহ নিয়ে তার প্রথম স্প্যানিশ শব্দ প্র্যাকটিস করছে। দৃশ্যটা একটু কল্পনা করুন তো। গলা খাকারি দিয়ে বেশ জোর দিয়ে সে বলছে, এচ ওলা, এচ ওলা। হ্যাঁ, আর তারপর সেই নতুন শেখা আত্মবিশ্বাস নিয়েছে যখন তার স্প্যানিশ প্রতিবেশীর সামনে গিয়ে বেশ উৎফুল্ল হয়ে এচ ওলা বলে উঠল। মানে প্রতিবেশী এমনভাবে তাকালো যেন ভিন্ন গ্রহের কোনো ভাষা শুনছে। একদম তাই। বিভ্রান্তিটা এমন পর্যায়ে পৌঁছায় যে মনে হয় হয়তো ভুল কোনো গ্রহে এসে পড়া হয়েছে। আর আমাদের আজকের এই গভীর আলোচনার কেন্দ্রে রয়েছে ঠিক এই রহস্যটাই, স্প্যানিশ ভাষার ওই এইচ অক্ষরটা। ঠিক। ইনসাইট হাইওয়ের দুটো দারুণ ফনেটিক গাইড আছে, দ্য ইনভিজিবল অ্যাক্টর এবং দ্য সাইলেন্ট অ্যাক্টর। এইগুলো ঘেটে আজ আমরা শুধু ব্যাকরণের একঘেয়ে নিয়ম বের করব না। না, একদমই না। আমাদের লক্ষ্য হলো ভাষার পেছনের আসল লজিকটা বোঝা। মানে আমরা অনুসন্ধান করে দেখব কেন একটা অক্ষর বানানে এতটা জায়গা জুড়ে বসে থাকে অথচ উচ্চারণের সময় জাদুকরের মতো পুরোপুরি হাওয়া হয়ে যায়। এই রহস্যটা কিভাবে ভাষা শেখার পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে, সেটাই আজ আমরা ভেঙে দেখব। এই বিষয়টা নিয়ে আলোচনা করাটা খুব জরুরি, কারণ নতুন কোনো ভাষা শিখতে গেলে মানুষ সাধারণত ধরে নেয় যে চোখের সামনে যখন একটা অক্ষর লেখা আছে তখন তার একটা নির্দিষ্ট উচ্চারণ থাকবে। হ্যাঁ, অঙ্কের ক্ষেত্রে যেমন ১ আর ১ যোগ করলে ২ হয়, ভাষার ক্ষেত্রেও আমরা অবচেতনভাবে সেই একই গাণিতিক সমীকরণ খুঁজি। কিন্তু স্প্যানিশ এইচের ক্ষেত্রে এই সমীকরণটা আর খাটে না। একেবারেই খাটে না। তো ওই যে আয়নার সামনে দাঁড়িয়ে এইচওয়ালা বলার ব্যাপারটা, উৎসগুলোতে একে একটা বিশেষ নাম দেওয়া হয়েছে, ট্রান্সলেশন ট্র্যাপ বা অনুবাদের ফাঁদ। দাঁড়ান, আমার একটা খটকা লাগছে নামটা নিয়ে। এখানে তো শব্দের অর্থের কোনো অনুবাদ হচ্ছে না, তাই না? তাহলে একে অনুবাদের ফাঁদ বলা হচ্ছে কেন? আসলে এখানে শব্দের অর্থের অনুবাদ হচ্ছে না, অনুবাদ হচ্ছে ব্যাকরণ আর অভ্যাসের। বাংলা বা ইংরেজি ভাষাভাষী মানুষ যখন স্প্যানিশ শেখে তখন তারা শুধু শব্দার্থ শেখে না, তারা তাদের মাতৃভাষার নিয়মকানুনগুলোকেও অবচেতনভাবে স্প্যানিশের উপর চাপিয়ে দেয়। ও আচ্ছা, মানে মাতৃভাষার নিয়ম অনুবাদ করে নতুন ভাষায় প্রয়োগ করার চেষ্টা থেকেই এই ফাঁদটা তৈরি হয়। ঠিক। আমরা ধরে নিই যে আমাদের ভাষায় অক্ষরগুলো যেভাবে আচরণ করে স্প্যানিশ ভাষাতেও তাদের সেভাবেই আচরণ করা উচিত। বাংলা বা ইংরেজি ভাষার ক্ষেত্রে এইচ বা হ অক্ষরটা কিন্তু অত্যন্ত সক্রিয়। হ্যাঁ, সেটা তো বটে। একে ফোনেটিক গাইডে হেভি লিফটার বা ভারী ওজনের কর্মী হিসেবে বর্ণনা করা হয়েছে। ইংরেজিতে হাউস বা বাংলায় হাত বলার সময় বুকের ভেতর থেকে একটা বাতাস বের করে এই হ ধ্বনিটা তৈরি করতে হয়। এটা অনেকটা জায়গা দখল করে থাকে। বুঝতে পেরেছি। আমাদের মস্তিষ্ক এমনভাবেই তৈরি যে এইচ দেখলেই সে স্বয়ংক্রিয়ভাবে গলার পেশিকে একটা নির্দিষ্ট শব্দ তৈরি করার নির্দেশ দেয়। জোড়া লাগিয়ে রাখতে চাই। ডাবল গ্লু, দারুণ নাম তো। তার মানে আমাদের কাছে অক্ষর মানেই ধ্বনি। একদম। যখন চোখের সামনে একটা এইচ থাকে কিন্তু কানে কোনো শব্দ পৌঁছায় না, তখন মস্তিষ্কের ভেতরে এক ধরনের মানসিক দ্বন্দ্ব বা কগনিটিভ ডিসোনেন্স তৈরি হয়। মস্তিষ্ক কিছুতেই মেনে নিতে পারে না যে একটা অক্ষর শুধু বসে আছে অথচ কোনো কাজ করছে না। ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু এই ব্যাপারটা তো সাংঘাতিক হতাশাজনক। মানে ধরুন একটা অফিসে একজন অতি উৎসাহী কর্মী আছে। সে সবসময় কথা বলতে চায়, সব মিটিংয়ে নিজের উপস্থিতি জাহির করতে চায়। আমাদের মাতৃভাষার এইচ হলো ঠিক সেই কর্মী। হা, হ্যাঁ, একদম পারফেক্ট তুলনা। কিন্তু স্প্যানিশ ভাষায় তো তার কোনো কাজ নেই, সে শুধু বসে থাকে। তাহলে আমার প্রশ্ন হলো, যদি তার কোনো কাজই না থাকে, উচ্চারণে তার কোনো ভূমিকাই না থাকে, তবে ভাষার ভেতরে একে রেখে দেওয়ার আদৌ কোনো যৌক্তিকতা আছে কি? খামোখা বানান কঠিন করার তো কোনো মানে হয় না। একে পুরোপুরি মুছে ফেললেই তো লেঠা ছুকে যায়। এই প্রশ্নটাই আসলে ভাষার বিবর্তনের সবচেয়ে সুন্দর দিকটার দিকে আমাদের নিয়ে যায়। কেন স্প্যানিশরা উচ্চারণে না থাকা সত্ত্বেও এইচকে ঘাড় ধরে বের করে দেয়নি, তা বুঝতে হলে এই অক্ষরের নতুন একটা পরিচয় সম্পর্কে জানতে হবে। নতুন পরিচয়? সেটা আবার কি? ইনসাইট হাইভের আরেকটি গাইডেকে বলছে সাইলেন্ট অ্যাক্টর বা নীরব অভিনেতা, অথবা ইনভিজিবল অ্যাক্টর বা অদৃশ্য অভিনেতা। অদৃশ্য অভিনেতা? আরে বাপরে, এই ধারণাটার পিছনে মেকানিজমটা কি? মানে সে যদি অদৃশ্যই হয়, তবে সে অভিনয়টা করছে কিভাবে? তার অভিনয়টা আসলে ধ্বনির জগতে নয়, বরং ইতিহাসের জগতে। এখানে উপস্থিতি বনাম কাজ বা প্রেজেন্স ভার্সেস অ্যাকশন এর একটা চমৎকার লজিক কাজ করে। স্প্যানিশ ভাষায় এইচের শারীরিক উপস্থিতি আছে,
কিন্তু তার কোনো ফিজিক্যাল অ্যাকশন বা ধ্বনিতাত্ত্বিক কাজ নেই। একটু খুলে বলুন তো, সে আসলে কি কাজ করছে? সে আসলে একটা পরিচয়পত্র বা আইডেন্টিটি কার্ড হিসেবে কাজ করছে। ভাষার জগতে প্রতিটি শব্দের একটা পারিবারিক ইতিহাস থাকে। শব্দটা হাজার বছর আগে ল্যাটিন ভাষায় কেমন ছিল, কিভাবে বিবর্তিত হয়ে আজকের রূপ পেয়েছে, তার একটা শেকড় থাকে। ও আচ্ছা, তার মানে স্প্যানিশ এইচ ঠিক সেই শেকড়টাকে ধরে রাখে। এটা একটা নির্দেশক হিসেবে কাজ করে, যা জানিয়ে দেয় শব্দটির উৎপত্তি কোথা থেকে হয়েছে। কিন্তু আধুনিক স্প্যানিশ উচ্চারণের কাঠামোতে এর আর কোনো কাজ অবশিষ্ট নেই। একদম ঠিক ধরেছেন। তার মানে ব্যাপারটা অনেকটা বংশগত পদবীর মতো। কেউ হয়তো তার পূর্বপুরুষের গ্রামে আর থাকে না, সেই গ্রামের সাথে তার এখনকার জীবনের কোনো যোগাযোগও নেই, কিন্তু নামের শেষের পদবীটা দেখলে বোঝা যায় তার শেকড়টা কোথায়। এইচ তাহলে স্প্যানিশ শব্দের সেই বংশগত পদবী। খুব সুন্দর একটা উপমা দিয়েছেন আপনি। উৎসে একে বোঝানোর জন্য ফ্রিল্যান্সার শব্দটা ব্যবহার করা হয়েছে, যে কিনা আহ, আজীবনের জন্য ছুটিতে চলে গেছে। সে খাতায় কলমে কোম্পানির কর্মী, কিন্তু তাকে দিয়ে কেউ কোনো ফিজিক্যাল কাজ করাচ্ছে না। সে শুধু তার নামটা রেজিস্টারে ধরে রেখেছে। এই ব্যাপারটাকে তাহলে ঘোস্ট লেটার বা ভুতুরে অক্ষর বলা যেতে পারে। এরা বানানের ভেতরে ঘাপটি মেরে লুকিয়ে থাকে, কিন্তু যখনই শব্দটা উচ্চারণ করতে যাওয়া হয় তখন দেখা যায় এদের কোনো অস্তিত্ব নেই, যেন একদম বাতাসে মিলিয়ে গেছে। হ্যাঁ, ঠিক যেন ভূত। কিন্তু একজন নতুন শিক্ষার্থী হিসাবে এই ভুতুড়ে অক্ষরকে সামলানোর উপায় কি? সেটাই তো ভাবছি। আমি যখন পড়তে যাব তখন তো আমার মস্তিষ্ক আবার ওই ডাবল গ্লু ত্রুটিতে আটকে যেতে পারে। এই সমস্যা সমাধানের জন্যই ইনসাইট হাইভ একটি খুব নির্দিষ্ট এবং সহজ নিয়মের কথা বলছে। নিয়মটির নাম হল জিরো সাউন্ড রুল বা শূন্য শব্দের নিয়ম। এই মেকানিজমটা খুবই সোজাসাপটা। যদি নামটা জিরো সাউন্ড রুল হয়, তার মানে নিশ্চয়ই এখানে মস্তিষ্ককে আগে থেকে প্রস্তুত করতে হবে। স্প্যানিশ কোনো শব্দে এইচ চোটে পড়লে মস্তিষ্ককে বলতে হবে যে এইচ বলে এখানে কিছু নেই, এটা একটা অদৃশ্য দেওয়াল। আমাকে সরাসরি পরবর্তী স্বরবর্ণ বা ভাওয়েলে লাফ দিতে হবে, তাই তো? মেকানিজমটা ঠিক এইভাবেই কাজ করে। এইচের জন্য 1 মিলিসেকেন্ড সময়ও নষ্ট করা যাবে না। যদি শব্দটা হয় HOLA, তবে সরাসরি ও থেকে উচ্চারণ শুরু হবে, ওলা। আরে, তাহলে হোটেল শব্দটার ক্ষেত্রে মস্তিষ্ক এইচকে পুরোপুরি ব্ল্যাকআউট করে দিয়ে সরাসরি ওতে চলে যাবে, উচ্চারণ হবে ওটেল। একদম তাই। আবার ডিম বোঝাতে স্প্যানিশে যে শব্দ ও এভো, সেখানে এইচের পর ইউ আছে, তাই সরাসরি ইউতে লাফ দিয়ে উচ্চারণ হবে ওয়েভো। বাহ, চমৎকার নিয়ম তো। এবং এই লাফ দেওয়ার বিষয়টা স্প্যানিশ ভাষার পুরো ছন্দটাকে বদলে দেয়। অনেকের মনে হতে পারে যে ভাষার ভেতরে এই যে একটা নীরবতা, একটা শূন্যস্থান তৈরি হলো, এটা হয়তো ভাষার স্বাভাবিক ছন্দকে বাধাগ্রস্ত করে। কিন্তু আসলে ঘটে তার উল্টোটা। উল্টোটা ঘটে? মানে এই নীরবতা ভাষার ছন্দকে সাহায্য করে কিভাবে? এখানে বাক্যের মেলোডিক ফ্লো বা সুরেলা প্রবাহের বিষয়টা আসে। আমরা যখন এইচ উচ্চারণ করি, তখন আমাদের গলা থেকে এক ধাক্কায় কিছুটা বাতাস বেরিয়ে আসে। এটা একটা ফ্রিকটিভ বা ঘর্ষণযুক্ত শব্দ। হ্যাঁ, বেশ জোর দিয়ে বলতে হয়। স্প্যানিশ অত্যন্ত সুরেলা এবং নদীর প্রবাহের মতো একটি ভাষা, যেখানে এক শব্দ থেকে অন্য শব্দে খুব মসৃণভাবে গড়িয়ে যেতে হয়। স্প্যানিশে এইচকে জোর করে উচ্চারণ করার চেষ্টা করলে ওই বাতাসের ধাক্কাটা একটা স্পিড ব্রেকারের মতো কাজ করে। ও আচ্ছা আচ্ছা, তার মানে এইচের আওয়াজটা সেই সুরেলা প্রবাহকে হোঁচট খাওয়ায়। আর যখনই আমি এইচকে অদৃশ্য ভেবে এড়িয়ে যাচ্ছি, তখন আমি পরবর্তী স্বরবর্ণে খুব সহজেই কোনো ঘর্ষণ ছাড়াই প্রবেশ করতে পারছি। গাইডাকেই হয়তো স্মুথ এন্ট্রি বা সাবলীল প্রবেশ বলছে। ঠিক ধরেছেন। স্মুথ এন্ট্রির মূল কথাই এটাই। স্বরবর্ণ থেকে স্বরবর্ণে গড়িয়ে যাওয়ার যে মসৃণ রাস্তা, এইচের নীরবতা সেই রাস্তাকে বাধামুক্ত করে। আর এই লজিকটা বুঝতে পারলেই ইংরেজি ভাষার সাথে স্প্যানিশ ভাষার সবচেয়ে বড় মানসিক পার্থক্যটা ধরা পড়ে। কিরকম পার্থক্য? ইনসাইট হাইভ ইংরেজি ভাষাকে একটি কেয়স ট্র্যাপ বা বিশৃঙ্খলার ফাঁদ হিসাবে উল্লেখ করছে। বিশৃঙ্খলার ফাঁদ ইংরেজির মতো আন্তর্জাতিক একটা ভাষার জন্য বেশ মারাত্মক একটা শব্দ। এর পেছনের কারণটা নিশ্চয়ই ধারাবাহিকতার অভাব। ধারাবাহিকতার চূড়ান্ত অভাব বলা যায়। ইংরেজিতে অনেস্ট শব্দটিতে এইচ নীরব থাকে, উচ্চারণ শুরু হয় ও থেকে। আবার হার্ড শব্দটিতে এইচ অত্যন্ত সরব এবং শক্তিশালী। হ্যাঁ, এটা তো একটা বড় সমস্যা।
একজন নতুন শিক্ষার্থীর জন্য এটা শেখা অত্যন্ত ক্লান্তিকর যে কখন নীরব থাকবে আর কখন সরব হবে। মস্তিষ্ককে প্রতিটি শব্দের জন্য আলাদা আলাদা নিয়ম মুখস্থ করতে হয়। এর কোনো ধরাবাঁধা লজিক নেই। সত্যিই তো। ইংরেজিতে মনে হয় যেন অক্ষরগুলো নিজেরাও জানে না তারা কখন কি আচরণ করবে। এটি শুধু বিশৃঙ্খলাই তৈরি করে না, শিক্ষার্থীর মনে একটা ভয়ও ঢুকিয়ে দেয় যে সে হয়তো ভুল করতে যাচ্ছে। কিন্তু স্প্যানিশের ক্ষেত্রে কি এই বিশৃঙ্খলাটা একেবারেই নেই? স্প্যানিশে এই বিশৃঙ্খলাটা একেবারে শূন্যের কোঠায়। স্প্যানিশ ভাষাকে বলা হচ্ছে একটি ফোনেটিক মিরর বা ধ্বনিতাত্ত্বিক আয়না। আয়নার মেকানিজম কি? আয়নার সামনে দাঁড়ালে সে কখনোই মিথ্যে বলে না, ঠিক যা আছে তাই দেখায়। স্প্যানিশ ভাষাও ঠিক ততটাই বিশ্বস্ত। এই বিশ্বস্ততা বা লয়্যালটির ব্যাপারটা একজন শিক্ষার্থীর ওপর কী ধরনের মানসিক প্রভাব ফেলে? এটা একটা বিশাল মানসিক মুক্তি দেয়, জানেন। স্প্যানিশ ভাষার ক্ষেত্রে একবার যদি জানা যায় যে অক্ষরটি নীরব, তবে এটি সব শব্দের ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে সবসময় নীরব থাকবে। এর কোনো ব্যতিক্রম নেই। এটি কখনোই নিয়ম ভাঙে না। সত্যি কোনো ব্যতিক্রম নেই? না, একদম না। সকালে ওলা বলার সময় সে যেমন নীরব, রাতে হোটেলে যাওয়ার সময়ও সে ঠিক তেমনই নীরব। এই নিয়মটি একেবারে পাথর খোদাই করা। অসাধারণ। এই বিষয়টা একটা দারুণ পয়েন্টে নিয়ে আসে। লজিক ওভার মেমোরাইজেশন বা মুখস্থ করার চেয়ে যুক্তিকে প্রাধান্য দেওয়া। যারা নতুন ভাষা শিখতে যান তাদের সবচেয়ে বড় ভয় থাকে পাতার পর পাতা ব্যতিক্রম মুখস্থ করা। একদম ঠিক। কিন্তু স্প্যানিশের এই আয়নার মতো স্বচ্ছতা আর যুক্তির প্রাধান্য সেই মুখস্থ করার রোবোটিক প্রক্রিয়া থেকে মুক্তি দিচ্ছে। এই দিক থেকে দেখলে স্প্যানিশ ভাষাকে একজন অত্যন্ত নির্ভরযোগ্য সঙ্গীর মতো মনে হয়, যে কখনোই হঠাৎ করে তার নিয়ম বদলে ফেলে না। অন্যদিকে ইংরেজি ভাষাকে মনে হয় একজন ধূর্ত খেলোয়াড়ের মতো, যে প্রতি মুহূর্তে খেলার নিয়ম পাল্টে দেয়। হা, খুব ভালো বলেছেন। যখন ভাষার এই ভেতরের মেকানিজম বা যুক্তিগুলো পরিষ্কার হয়ে যায়, তখন ভাষাটা আর বইয়ের পাতার কোনো শুকনো নিয়ম থাকে না। তখন বোঝা যায় যে এই নীরবতার পেছনে একটা শক্তিশালী কারণ আছে, একটা ইতিহাস আছে এবং সর্বোপরি একটা নির্ভরযোগ্যতা আছে। স্যার কে সাইলেন্ট অ্যাক্টর বা নীরব অভিনেতার লজিক নিয়ে আমরা যে বিশ্লেষণ করলাম, সেটা এবার একটু বাজিয়ে দেখা যাক। হ্যাঁ, যে কোনো ধারণাকে মস্তিষ্কে পাকাপোক্তভাবে বসানোর জন্য নিজের মতো করে তার প্রয়োগ করে দেখার কোনো বিকল্প নেই। আমরা এতক্ষণ দেখলাম যে স্প্যানিশ ভাষায় সবসময় নীরব থাকে। সে শুধু তার ইতিহাস বহন করে, কিন্তু উচ্চারণের প্রবাহে কোনো বাধা দেয় না। এই স্মুথ এন্ট্রি এবং জিরো সাউন্ড রুলের উপর ভিত্তি করে যারাই আলোচনা শুনছেন তাদের একটু ভাবতে বলবো। হ্যাঁ, একটা দারুণ ব্যায়াম হতে পারে এটা। স্প্যানিশ ভাষায় পুত্র বোঝাতে ব্যবহার করা হয় ইখো, যার বানান হল HIJO। আবার ক্ষুধা বোঝাতে যে শব্দটি ব্যবহার করা হয় তা হল আমরে, যার বানান HAMBRE। যদি ফোনেটিক মিররের নিয়ম সত্যি বিশ্বস্ত হয়, তবে এই শব্দগুলোর সামনে দাঁড়ালে মস্তিষ্ককে কি নির্দেশ দিতে হবে? মজার প্রশ্ন। কিভাবে এদের উচ্চারণ করতে হবে এই সূত্রটা ব্যবহার করে নিজে এর সমাধান বের করার চেষ্টা করাটা একটা দারুণ মানসিক ব্যায়াম হতে পারে। এটি সত্যিই একটি চমৎকার অনুশীলনী। এবং এই ফোনেটিক অনুশীলনের বাইরে গিয়ে আজকের এই বিশ্লেষণের শেষে ইনসাইট হাইওয়ের গাইড থেকে পাওয়া একটি গভীর দার্শনিক দিক বা থট ফর ফুড সবার সামনে তুলে আনা যায়। ভাষার মেকানিজম থেকে একেবারে দর্শনে, ব্যাপারটা সত্যিই কৌতূহলোদ্দীপক। বলুন তো শুনি। এতক্ষণ আমরা দেখলাম যে স্প্যানিশ ভাষা কেবল তার নিজস্ব ইতিহাস আর শেকড়কে মনে রাখার জন্য একটি শব্দহীন অক্ষরকে সযত্নে লালন করে চলেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে একটি অক্ষর কোনো কথা না বলে শুধু নীরব থেকে তার পরিচয় বহন করছে। এখান থেকে মানুষের ব্যক্তিগত জীবনের দিকেও একটা চিন্তার জানালা খুলে দেওয়া যায়। মানুষের জীবনের দিকে কিভাবে? স্প্যানিশ ভাষার মতো মানুষের ব্যক্তিগত জীবনের গল্পেও কি এমন কিছু নীরব অংশ বা না বলা কথা আছে, যা হয়তো কখনো মুখে উচ্চারণ করা হয় না? এমন কিছু কি আছে যা সবার সামনে সরবভাবে প্রকাশ পায় না, কিন্তু তা মানুষের ভেতরে সযত্নে লালিত হয় এবং তার প্রকৃত সত্তাকে রূপদান করে? এই নীরবতারও কি নিজস্ব কোনো উদ্দেশ্য আছে? বাহ,
কি দারুণ একটা চিন্তা! ভাষার ভেতরের একটা ব্যাকরণগত নীরবতা কিভাবে মানুষের জীবনের নীরবতার সাথে মিলে যাচ্ছে। আমরা শুরু করেছিলাম একটা পরিষ্কার গাণিতিক সমীকরণের প্রত্যাশা নিয়ে, যেখানে প্রতিটি অক্ষরের একটি নির্দিষ্ট আওয়াজ থাকবে। কিন্তু এই জ্ঞানের অনুসন্ধানে শেষে এসে বোঝা যাচ্ছে সবকিছুরই দৃশ্যমান বা সরব হবার প্রয়োজন নেই। ঠিক তাই। তো মানুষের জীবনের এই না বলা নীরবতাগুলোরও নিজস্ব কোনো উদ্দেশ্য আছে। আর এই নীরবতার গভীর অর্থটা নিয়ে ভাবতে ভাবতেই আমাদের আজকের এই গভীর আলোচনাটির সমাপ্তি টানা যায়। আশা করা যায় আগামীতেও ভাষার এই নীরব অংশগুলো নতুন করে ভাবনার খোরাক যোগাবে।